আসসালামু আলাইকুম। কামরুন্নেসা অনলাইন স্কুলের পক্ষ হতে আমি সালমা আক্তার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সৃষ্টিকর্তার অসীম কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মনের ভাবনা বা ইচ্ছেগুলোকে আমরা আমাদের মাতৃভাষা বাংলায় খুব সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে প্রকাশ করতে পারি। শিক্ষার্থীরা, বাংলা ভাষায় এমন কতকগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যেগুলো কখনোই স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বা পূর্বে বসে। এর প্রভাবে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় এবং শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, কিংবা শব্দের অর্থের সম্প্রসারণ অথবা সংকোচন ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নাম তোমরা কি বলতে পারো? একটু চিন্তা করে দেখো তো, পারো কিনা? প্রিয় শিক্ষার্থীরা, ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নাম হলো উপসর্গ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এসো আজ আমরা পড়ি উপসর্গযোগে শব্দ গঠন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতায় আজকের পাঠের শিরোনাম লিখে নাও, উপসর্গযোগে শব্দ গঠন। উপসর্গযোগে শব্দ গঠন। আজকের পাঠের শিরোনাম হলো উপসর্গযোগে শব্দ গঠন। প্রিয় শিক্ষার্থীরা, উপসর্গযোগে শব্দ গঠন এই বিষয়টি তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের 45 পৃষ্ঠায়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জানব উপসর্গ বলতে আমরা কি বুঝে থাকি। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যেগুলো কখনোই স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে অথবা পূর্বে বসে থাকে। এর প্রভাবে কি হয়? নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় এবং শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে থাকে, কখনো শব্দের অর্থের সংকোচন ঘটে থাকে। আর ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নামই হলো উপসর্গ। উপসর্গ এই শব্দটির উৎপত্তি আমরা দেখি। উপসর্গ সমান সমান উপ যোগ সৃজ যোগ অ। উপসর্গ সমান সমান উপ যোগ সৃজ যোগ অ। এই চিহ্নটি ধাতুর চিহ্ন প্রকাশে ব্যবহৃত হয়ে থাকে। উপ শব্দটি একটি অব্যয়সূচক শব্দাংশ। অব্যয়সূচক শব্দাংশ। সৃজ শব্দের অর্থ হলো সৃষ্টি। এ কারণে উপসর্গকে উপসৃষ্টিও বলা হয়ে থাকে। আর উপটা হলো অব্যয়সূচক শব্দাংশ। অব্যয় মানে যার কোনো পরিবর্তন হয় না। অব্যয় মানে যার কোনো পরিবর্তন হয় না। অব্যয়
যার কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম উপসর্গ শব্দটির উৎপত্তি। উপ যোগ শ্রী যোগ ক, আর উপসর্গ শব্দটি সংস্কৃত শব্দের অন্তর্ভুক্ত। আমরা জানি যে আমাদের বাংলা ভাষায় রয়েছে বিভিন্ন ধরনের শব্দ, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তো উপসর্গ শব্দটি তৎসম বা সংস্কৃত শব্দের অন্তর্ভুক্ত। উপসর্গ শব্দটি কি? সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, অব্যয়সূচক শব্দাংশই আমরা জেনেছি, অব্যয়সূচক শব্দাংশই উপসর্গ নামে পরিচিত। এগুলো শব্দের আগে বা পূর্বে বসে। যেমন দেখো, ভাত একটি শব্দ, যেমন দেখো ভাত একটি শব্দ, এর সাথে যদি আমরা একটি উপসর্গ যোগ করি, যেমন পোড়ো, পোড়ো এই অব্যয়বাচক শব্দাংশটি যদি আমরা যুক্ত করি তাহলে কি দাঁড়ায়? পোড়ো যোগ ভাত সমান সমান কি হয়? পোড়ো ভাত। পোড়ো ভাত বলতে আমরা কি বুঝি থাকি? প্রত্যুষ বা প্রাতকাল। প্রত্যুষ, পোড়ো ভাত শব্দের অর্থ কি? প্রত্যুষ বা প্রাতকাল। পোড়ো ভাতকে আমরা কি বুঝি? প্রত্যুষ বা প্রাতকাল বা সকালবেলা। এরপরে দেখো, যদি আমরা এই পুরো উপসর্গটি যদি আমরা নাম শব্দের সাথে যোগ করি তাহলে কি হয়? পুরো যোগ নাম সমান সমান দাঁড়ায় প্রনাম। শিক্ষার্থীরা, প্রণাম শব্দের অর্থ হলো অভিবাদন বা নমস্কার। প্রণাম শব্দের অর্থ কি? অভিবাদন বা নমস্কার। অভিবাদন বা নমস্কার। প্রণাম শব্দের অর্থ অভিবাদন বা নমস্কার। এই পুরো উপসর্গটি যদি আমরা গতি শব্দের সাথে যোগ করি তাহলে কি দাঁড়ায়? দেখো, পুরো যোগ গতি সমান সমান হলো প্রগতি। প্রগতি বলতে আমরা কি বুঝে থাকি? প্রগতি মানে হলো সামাজিক অগ্রগতি বা সমৃদ্ধি। সামাজিক অগ্রগতি, সামাজিক অগ্রগতি বা সমৃদ্ধি। প্রগতি মানে হলো সামাজিক অগ্রগতি বা সমৃদ্ধি। তাহলে কি দেখা যায়? পুরো এই উপসর্গটি ভাত এই শব্দের সাথে যোগ হয়ে অর্থ হলো প্রত্যুষ বা প্রাতকাল, নাম শব্দের সাথে যোগ হয়ে হলো প্রণাম, অভিবাদন বা নমস্কার, গতি শব্দের সাথে যখন যোগ হলো প্রগতি, সামাজিক অগ্রগতি বা সমৃদ্ধি। এখানে কি দেখা যায়? এখানে একই উপসর্গ একাধিক অর্থ দোতনার সৃষ্টি করেছে, মানে একাধিক অর্থের প্রকাশ পেয়েছে। পুরো উপসর্গটি বিভিন্ন শব্দের সাথে যুক্ত হয়ে একাধিক অর্থ প্রকাশ করেছে। আবার দেখা যায় যে উপসর্গ ভেদে শব্দের অর্থ সম্পূর্ণ বদলেও যেতে পারে। উপসর্গ ভেদে শব্দের অর্থ আবার সম্পূর্ণ বদলে যেতেও পারে। যেমন দেখো
নাম একটি শব্দ, নাম একটি শব্দ, এর সাথে যদি আমরা সু উপসর্গ যোগ করি, সু, সু যোগ না সমান সমান কি আসে? সু নাম। সুনাম মানে কি? সুনাম হলো প্রশংসা করা কারণ, যশ বা খ্যাতি। কিন্তু এই নামের সাথে যদি আমরা বদ উপসর্গ যোগ করি, এই নামের সাথে যদি আমরা বদ উপসর্গ যোগ করি তাহলে কি হয়? বদ যোগ নাম সমান সমান হলো বদনাম। বদনাম মানে কি? বদনাম মানে হলো নিন্দা, কারো নিন্দা করা, অখ্যাতি বা অপযশ। তাহলে সুনাম দ্বারা প্রশংসা বোঝানো হয়, আর বদনাম দ্বারা কি হয়? নিন্দা বোঝানো হয়। তাহলে কি সম্পূর্ণ পুরোপুরি আলাদা হয়ে গেল। অর্থ কি হলো? পুরোপুরি আলাদা হয়ে গেল। সুনামের বিপরীত হলো কি? বদনাম। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো যে এই যে সুনাম ও বদনাম, এই শব্দ দুটোর অর্থ কি সম্পূর্ণ আলাদা। এভাবে বিভিন্ন শব্দ বা ধাতুর পূর্বে বিভিন্ন অব্যয়সূচক শব্দাংশ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি হয়ে থাকে। এবারে তোমরা আমার সাথে সাথে তোমাদের খাতায় তোমরা উপসর্গের সংজ্ঞাটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় উপসর্গের সংজ্ঞাটি লেখো। উপসর্গ বলতে আমরা কি বুঝি থাকি? যেসব অব্যয়সূচক শব্দাংশ, যেসব অব্যয়সূচক শব্দাংশ, যেসব অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে, ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে, শব্দের পূর্বে যুক্ত হয়ে, যেসব অব্যয়সূচক শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠনপূর্বক, নতুন শব্দ গঠনপূর্বক নতুন শব্দ গঠনপূর্বক অর্থের সম্প্রসারণ, সংকোচন বা পরিবর্তন সাধন করে। কি কি করে? অর্থের সম্প্রসারণ, অর্থের সম্প্রসারণ, নতুন শব্দ গঠনপূর্বক অর্থের সম্প্রসারণ, সংকোচন, সংকোচন বা পরিবর্তন সাধন করে, বা পরিবর্তন সাধন করে। তাকে কি বলা হয়? সেগুলোকে উপসর্গ বলা হয়। সেগুলোকে উপসর্গ বলা হয়। উপসর্গ বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আবার লক্ষ্য করো, যেসব অব্যয়সূচক শব্দাংশ, কোন ধরনের শব্দের অংশ? অব্যয়সূচক শব্দাংশ। কিসের পূর্বে যুক্ত হবে? ধাতু অথবা শব্দের পূর্বে যুক্ত হবে। যুক্ত হয়ে কি করে? নতুন শব্দ গঠন পূর্বক, মানে নতুন শব্দ গঠন করে,
কি করে থাকে, কখনো অর্থের সম্প্রসারণ করে থাকে, কখনো অর্থের সংকোচন ঘটিয়ে থাকে, আবার কখনো পরিবর্তন সাধন করে। এগুলোকে কি বলা হয়, উপসর্গ বলা হয়। ডক্টর রামেশ্বর শ বলেছেন শব্দ বা ধাতুর আদিতে যা যোগ হয় তাকে বলে উপসর্গ। ডক্টর রামেশ্বর শ বলেছেন, ডক্টর রামেশ্বর শ বলেছেন, ডক্টর রামেশ্বর শ বলেছেন শব্দ বা ধাতুর আদিতে, শব্দ বা ধাতু আদিতে, আদি মানে হলো শুরুতে, যা যোগ হয় তাকে বলা হয় উপসর্গ। যা যোগ হয়, যা যোগ হয় তাকে বলে উপসর্গ, তাকে বলে উপসর্গ। ডক্টর রামেশ্বর শ কি বলেছেন, শব্দ বা ধাতুর আদিতে, আদি মানে হলো শুরু, আদিতে যা যোগ হয় তাকে বলে উপসর্গ। তাহলে আমরা কি পেলাম, যে উপসর্গ কখন যুক্ত হয়, শব্দে আদিতে বা শুরুতে বা পূর্বে উপসর্গ যুক্ত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা নাম মূল শব্দের সাথে বিভিন্ন উপসর্গ যোগে শব্দ গঠনের একটি লেখচিত্র লক্ষ্য করব। মূল শব্দ হলো নাম, মূল শব্দ নাম, উপসর্গ, উপসর্গ যোগের শব্দ গঠন, উপসর্গ যোগে শব্দ গঠন, শব্দ গঠন। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো, নাম হলো মূল শব্দ, মূল শব্দ কি, নাম। এর সাথে আমরা বিভিন্ন উপসর্গ যোগ করে দেখব যে এক এক সময় এক এক ধরনের অর্থ প্রকাশ পায়। যেমন দেখো, নাম শব্দের সাথে আমরা যদি পৌর উপসর্গ যোগ করি, নাম শব্দের সাথে পৌর উপসর্গ যোগ করলে কি দাঁড়ায়, পৌর উপসর্গ যোগ করলে কি দাঁড়ায়, পুরো যোগ নাম সমান সমান আসে হলো পুরো নাম। পুরোনাম শব্দের অর্থ আমরা একটু আগেই শিখেছি। পুরোনাম শব্দের অর্থ কি, অভিবাদন। পুরোনাম শব্দের অর্থ আমরা পেলাম কি, পুরোনাম শব্দের অর্থ হলো অভিবাদন। পুরোনাম শব্দের অর্থ অভিবাদন। এরপরে আমরা দেখব পরি, পরি এটিও একটি উপসর্গ। এটি যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়ায়, পরির সাথে পরিণাম, পরি যোগ নাম সমান সমান কি আসে, পরি যোগ নাম সমান সমান কি, পরিণাম। পরিণাম বলতে আমরা কি বুঝে থাকি, পরিণাম মানে পরিণতি বা শেষ ফল। এরপরে যদি আমরা সুযোগ করি, সুযোগ করলে কি দাঁড়ায়, সুযোগ করলে সুযোগ নাম সমান সমান কি আসে, সুনাম।
সুনাম মানে প্রশংসা। যদি আমরা বদ উপসর্গ যোগ করে থাকি তাহলে কি দাঁড়াবে? বদ উপসর্গ যোগ করলে বদ যোগ নাম বদনাম, বদনাম। তাহলে কি দেখি? পুরোর সাথে নাম যোগ করলে হয় প্রণাম, পরি যোগ করলে হয় পরিণাম, সু যোগ করলে হয় সুনাম, বদ যোগ করলে হয় বদনাম। তাহলে কি দেখা গেল? এখানে নাম শব্দের সাথে, মূল শব্দ নাম শব্দের সাথে যখন আমরা বিভিন্ন ধরনের উপসর্গ যোগ করলাম তখন দেখা গেল যে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো উপসর্গের কার্যাবলী সম্পর্কে। উপসর্গের কার্যাবলী। উপসর্গের কার্যাবলী আগেই বলেছিলাম, উপসর্গ এক ধরনের উপসৃষ্টি। উপসর্গ কি? এক ধরনের উপসৃষ্টি। উপসর্গ এক ধরনের উপসৃষ্টি। সর্ব, শিক্ষার্থীরা, সর্ব, এই যে সর্ব কথাটির অর্থ হলো সৃষ্টি। উপ অব্যয় আর সর্ব কথাটির অর্থ হলো সৃষ্টি। তাহলে কি দাঁড়ালো? উপসর্গ কথাটির অর্থ কি? উপসৃষ্টি। তো উপসর্গ যোগে শব্দের যে ধরনের পরিবর্তন ঘটে থাকে তা হলো উপসর্গ যোগে শব্দের যে ধরনের পরিবর্তন ঘটে থাকে, যে ধরনের পরিবর্তন ঘটে থাকে তা হলো উপসর্গ যোগে শব্দের যে ধরনের পরিবর্তন ঘটে থাকে তা হলো, দেখো 1 নম্বরে দেখো কি কি পরিবর্তন ঘটে থাকে। নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে সাথে তোমরাও একটু খাতায় নোট করে নাও। উপসর্গ যোগে শব্দের যে ধরনের পরিবর্তন ঘটে থাকে তা হলো, এক, নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। কি হয়? নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। 2, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। 2, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। পূর্ণতা সাধিত হয়। শব্দের অর্থে কি হয়? পূর্ণতা সাধিত হয়। 3, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। 3, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। শব্দের অর্থে সম্প্রসারণ ঘটে। আর কি ঘটে থাকে? 3, এরপরে দেখো 4, শব্দের অর্থের সংকোচন ঘটে। শব্দের অর্থের সংকোচন ঘটে। এবং
5 4 নম্বরে আমরা পেলাম শব্দের অর্থের সংকোচন ঘটে এবং 5 শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয়। শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয়। পরিবর্তন সাধিত হয়। শব্দের অর্থে কি হয়? পরিবর্তন সাধিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো উপসর্গের অর্থ দ্যোতকতা বলতে আমরা কি বুঝে থাকি। উপসর্গের অর্থ দ্যোতকতা। উপসর্গের অর্থ দ্যোতকতা বলতে কি বোঝায়? উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এরা অর্থের দ্যোতক। উপসর্গ অন্য শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন বা পরিবর্তন ঘটাতে পারে। আবার লক্ষ্য করো, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এরা কি করে? অর্থের দ্যোতক, মানে নতুন নতুন অর্থের সৃষ্টি করে থাকে। উপসর্গ অন্য শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে শব্দের অর্থের সম্প্রসারণ করে থাকে, সংকোচন করে থাকে অথবা পরিবর্তন করে থাকে। যেমন দেখো, ভা যোগ ভা সমান সমান কি হয়? খাভা। খাবার, খাভা। এখানে কি হয়েছে? নতুন শব্দ সৃষ্টি হয়েছে। নতুন শব্দ সৃষ্টি হয়েছে। অভাব বলতে কি বোঝায়? অন্যের অভাব। অন্ন মানে খাবারের অভাব, খাবার শব্দ দ্বারা প্রকাশ পায়। এরপরে দেখো, পরিপূর্ণ সমান সমান কি আসে? পরিপূর্ণ। এখানে কি হয়েছে? এখানে অর্থের সম্প্রসারণ হয়েছে। অর্থের সম্প্রসারণ। অর্থের সম্প্রসারণ হয়েছে। পরিপূর্ণ মানে সম্পূর্ণ, অর্থের সম্প্রসারণ হয়েছে। তারপরে দেখো, অ যোগ ভাব সমান সমান অভাব। এখানে অর্থের সংকোচন হয়েছে। অর্থের সংকোচন হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অভাব বলতে আমরা কি বুঝি? টাকা পয়সার সমস্যা। টাকা পয়সার সমস্যা বোঝায় অভাব শব্দটি দ্বারা। তো এখানে কি হয়েছে? যেহেতু সমস্যা আছে, টাকা পয়সার অভাব রয়েছে, এখানে কি হলো? অর্থে সংকোচন বোঝানো হয়েছে। তারপরে দেখো, উপকথা। উপকথা সমান সমান আসে উপযোগ কথা, উপকথা। উপকথা এখানে কি হয়েছে? অর্থের পরিবর্তন হয়েছে। অর্থের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, উপকথা বলতে কি বোঝায় তোমরা জানো? উপকথা হলো উপাখ্যান, গল্প কাহিনী, রূপকথা, এগুলোকে বলা হয় উপকথা। এখানে কি দেখা যায়? এই যে হা, পরি, অ, উপ, এই উপসর্গগুলোর আলাদা কোনো অর্থ নেই। কি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত না হলে উপসর্গ কোনো অর্থই প্রকাশ করতে পারে না। অর্থাৎ উপসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে অর্থদ্যোত না, মানে অর্থের সৃষ্টি করতে অক্ষম। কিন্তু যখনই এরা ধাতু বা শব্দের পূর্বে বসে, তখনই এদের অর্থদ্যোতকতা শক্তি সৃষ্টি হয়ে থাকে। যেমন আমরা আরেকটি লেখচিত্র লক্ষ্য করব।
যেমন দেখো, মূল শব্দ হলো হার, উপসর্গ উপসর্গ যোগে গঠিত, উপসর্গ যোগে গঠিত শব্দ, উপসর্গ যোগে গঠিত শব্দ। এখানে দেখো, লক্ষ্য করো, আ উপসর্গটি হারের সাথে, উপসর্গটি হারের সাথে যোগ হয়, কি হয়? আহার। আহার, আহার শব্দের অর্থ কি? আহার বলতে আমরা কি বুঝে থাকি? ভোজন, মানে খাওয়া। উপসর্গটি যখন হার এই মূল শব্দের সাথে যুক্ত হলো, তখন কি হলো? আহার। আহার শব্দের অর্থ হলো ভোজন। যখন দেখো অনা এই উপসর্গটির সাথে যখন হার যুক্ত হলো, তখন কি হলো? অনাযোগ হার সমান সমান হলো অনাহার। অনাহার, অনাহার বলতে কি বোঝায়? না খেয়ে থাকা, উপবাস। উপবাস, উপবাস। তাহলে উপসর্গের সাথে হার যোগ হলে হলো আহার, মানে ভোজন। অনার সাথে যোগ হলো হার, কি হলো? অনাহার। অনাহার মানে হলো উপবাস। পুরো এই উপসর্গের সাথে যখন যুক্ত হলো হার, তখন কি হলো? প্রহার। প্রহার মানে হলো মারা বা নিগ্রহ। নিগ্রহ বা মারা। প্রহার মানে নিগ্রহ বা মারা। যখন পরি উপসর্গ যোগ হলো, পরি, তখন কি হলো? পরিহার। পরিহার, পরিহার মানে কি? পরিহার মানে হলো কোনো কিছু বর্জন করা। পরিহার মানে বর্জন বা পরিত্যাগ। বর্জন বা পরিত্যাগ। এরপরে দেখো, যদি আমরা উপযোগ করি, উপযোগ করলে কি দাঁড়ায়? উপহার। উপহার মানে কি? উপহার। উপহার হলো, উপহার মানে উপহার, উপঢৌকন বা পুরস্কার। উপঢৌকন বা পুরস্কার। এরপরে যদি আমরা বি যোগ করি, বি উপসর্গ যদি যোগ করি, বি যোগ হার সমান সমান কি হয়? বি যোগ হার সমান সমান আমরা কি বলতে পারি? বিহার। বি যোগ হার, এখানে আমরা দেখো বিহার পাই। বিহার। বিহার মানে কি? বিহার মানে হলো ভ্রমণ। বি যোগ হার সমান সমান হলো বিহার। বিহার মানে হলো ভ্রমণ। ভ্রমণ, বিহার শব্দের অর্থ ভ্রমণ। তাহলে আমরা কি দেখি? এই চিত্রটি থেকে আমরা বুঝতে পারি যে অনা, পুরো, পরি, উপ, বি উপসর্গগুলো, এখানে দেখো অনা, পুরো, পরি, উপ, বি, এই উপসর্গগুলোর আলাদা বা স্বাধীন কোনো অর্থ নেই। কিন্তু উপসর্গগুলো হার শব্দের সাথে, হার শব্দের আগে বা পূর্বে যুক্ত হয়ে অর্থবোধক একাধিক শব্দ সৃষ্টি করেছে। কাজেই আমরা বলতে পারি যে উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই, কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে।
উপসর্গগুলোর স্বাধীন কোনো অর্থ নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। উপসর্গের প্রয়োজনীয়তা। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ভাষায় উপসর্গের কেন প্রয়োজন? আমরা যে উপসর্গ প্রয়োগ করব আমাদের শব্দে, কেন করব? বাংলা ভাষায় উপসর্গ খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এবং অর্থের সংকোচন, সম্প্রসারণ বা পরিবর্তন ঘটায়। উপসর্গ নতুন শব্দ সৃষ্টি করে ভাষার শব্দ ভাণ্ডারকে বৃদ্ধি করে থাকে। বস্তুত শব্দ গঠন ও অর্থের দিক থেকে বৈচিত্র্য সৃষ্টি করাই উপসর্গের কাজ। উপসর্গ অর্থহীন হলেও এদের সার্থক প্রয়োগে ভাষার অভ্যন্তরীণ শক্তি এবং ঐশ্বর্য বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজ তুলে নাও। আজকের পাঠ থেকে দশটি এক কথায় প্রশ্ন উত্তর তৈরি করো। শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে তোমরা 10টি এক কথায় প্রশ্ন উত্তর তৈরি করবে। বিষয়টা খুব ভালো করে পড়বে। বাড়ির কাজগুলো তোমরা খুব সুন্দরভাবে করে রাখবে। যখন স্কুল খুলবে তখন ইনশাল্লাহ আমরা এগুলো চেক করব। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, এই প্রত্যাশা রেখে আজকের পাঠ এখানেই শেষ করছি।